রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত একেবারে শীর্ষে উঠেছে। পুতিন ভার্সেস জেলেনস্কি, এই দুইয়ের মধ্যে সংঘাত এতটাই তুঙ্গে যে ঠিক তার আগে যখন রাশিয়া জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের ওপর যখন হামলা করতে যাচ্ছে, তখন ঠিক তার আগে একবার ট্রাম্পের সঙ্গে কথা এবং ট্রাম্পকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ, এবার ইউক্রেনের ওপর হামলা করতে যাচ্ছি। ট্রাম্প সরাসরি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং বললেন যে ইউক্রেনের ক্ষেত্রে ইউক্রেনের ওপর যে হামলা হচ্ছে তার জন্য জেলেনস্কি দায়ী। অর্থাৎ এক কথায় ট্রাম্পকে তোয়াক্কাই করলেন না পুতিন। আমি কেন এটা দিয়ে শুরু করেছি আপনারা বুঝতে পারবেন। একদিকে ট্রাম্পকে তোয়াক্কা না দেওয়া পুতিন, উল্টো দিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রত্যাঘাতের এই আবহ, সংঘর্ষ যুদ্ধের মতো আবহ সরাসরি নাকি পোস্টপন হয়ে গিয়েছে, বিরতি হয়ে গিয়েছে সুদূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের মধ্যস্থতায়। ঠিক এই স্পেসিফিক শব্দ থেকেই এখন গুঞ্জন শুরু হয়েছে। কি বলছি? অর্থাৎ এই ঘাত প্রত্যাঘাতের মাঝে 22শে এপ্রিল অর্থাৎ পেহেলগাম অ্যাটাকের ঠিক পরে যখন আজকের দিন তার ঠিক আগের দিন অর্থাৎ 6ই মে সোজাসুজি এক মাস পিছিয়ে যান, তখন অপারেশন সিন্দুর হয়েছিল। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়েছিল, সজোরে সপাটে চর দেওয়া হয়েছিল। কিন্তু সেই চরের মধ্যে কোনো এক জায়গায় যেন বিরতি, ফুল স্টপ দিলেন ট্রাম্প। এমনটাই অন্তত তার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হওয়ার পরে বার্তা এসেছিল। এবং ঠিক সে জায়গায় ভারত নানান ক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, এস জয়শঙ্করের পক্ষ থেকে বলা হয়েছে না কোনো রকম মধ্যস্থতা নয়, একেবারে পাকিস্তান কাকুতি মিনতি করেছে, তারপরে ভারত সংঘর্ষ বিরতি করেছে, কিন্তু অপারেশন সিন্দুর অব্যাহত। এতদূর অবধি ঠিক ছিল। তালটা কাটছে যখন বিরোধী শিবিরের পক্ষ থেকে কখনো রাহুল গান্ধী, কখনো বা এ রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের বহাল তবিয়তে থাকা কিছু সবসময় সাম্প্রদায়িকতার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলা এমন কিছু কিছু নেতা, ঠিক তার মধ্যে ফিরাদ হাকিম, তারাও কার্যত মন্তব্য করে বসছেন এমনই অন্তত অপারেশন সিন্দুর নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি ভারত পাকিস্তানের ওপর প্রত্যাঘাত বন্ধ করেছে নাকি ট্রাম্পের মধ্যস্থতায়। একযোগে নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর ঠিক সে কারণের জন্যই বলতে হচ্ছে অপারেশন সিন্দুর থেকে শুরু করে ঘাত প্রত্যাঘাত সব বন্ধ হয়েছে মধ্যস্থতা, ট্রাম্পের মধ্যস্থতা। সে জায়গায় বিরোধীরা মিলে সুর মেরহা তুমহারা, অর্থাৎ একত্রিত হয়ে এক সুরে বলতে শুরু করেছে নমো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আপনি ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছেন, আপনি একজন, বলতে হবে কি, এমনটাই বলছেন তারা। অন্তত তারা এই ধরনের অপব্যাখ্যা করবার চেষ্টা করছেন। এটা বলছেন কারা? কেন্দ্রের শাসক দল। এক কথায় নমকে নিশানা করতে গিয়ে কোনো এক জায়গায় ভারতের সেন্টিমেন্ট, ভারতবাসীর সেন্টিমেন্ট নিয়ে খেলে নিচ্ছেন না তো বিরোধী শিবিররা? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্র্যাক টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 6:57 মানে আপনারা জানেন ট্র্যাক টিভি বাংলায় শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। প্রথমে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন। 22শে এপ্রিল ভূস্বর্গের বুকে নৃশংস জঙ্গি হামলা, যার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। দেশবাসীর ক্ষোভ এবং নিরীহ 26 জন পর্যটকের মৃত্যুর বদলা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারত। পেহেলগাঁও হামলার বদলা হিসেবে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। তৈরি হয় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি। সেই আবহে অপারেশন সিঁদুর নিয়ে বারবার বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে পাক মদতপুষ্ট সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন মোদী। পাল্টা নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন প্রধানমন্ত্রীকে। উনি আগে নিজেকে চাওয়ালা বলতেন, তারপর বললেন পাহারাদার, আর এখন সিঁদুর বেচতে এসেছেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক অভিযানের নামকরণ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। Campaigning, bad campaigning to defame of the Hindu religion that we don't support. Our Hindu religion is a universal. It's a broad religion we respect like anything. But Modi, don't disrespect. Modi ji, Han ji, Modi ji, don't disrespect. উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, প্রভাবটাই যথেষ্ট।
আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর, হাজব্যান্ড ওয়াইফকে সিঁদুর পরায়, এটা কাস্টমারি। এসব সিস্টেম আমাদের আছে। উনি সিস্টেম অনুযায়ী চলুন, সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না। অপারেশন সিঁদুর পাকিস্তানের সঙ্গে সেটিং, এই অভিযোগ তুলে গোটা বিষয়টিকে নাটক বলে আক্রমণ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে ফিটিং করে সিঁদুর খেলতে নামার অভিযোগ তুলেছেন তিনি। বলছিল আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন, একটা পহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন। গেরুয়া শিবিরকে কটাক্ষের দিক থেকে থেমে নেই কংগ্রেসও। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করায় গ্রেপ্তার হয়েছেন গুজরাট কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সোনি। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন সোনি। তার পোস্ট বিভ্রান্তিকর ও মনোবল ভাঙার চেষ্টার অভিযোগ তুলে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তার দাবি, অপারেশন সিঁদুরের সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোপালের রবীন্দ্র ভবনে আয়োজিত কংগ্রেসের একটি সম্মেলনে রাহুল বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন এলো আর নরেন্দ্রজি তৎক্ষণাৎ আত্মসমর্পণ করলেন। ইতিহাস এর সাক্ষী। ट्रंप साहब ने 11 बार बोला है, 11 बार, कि मैंने नरेंद्र मोदी को सरेंडर करवा दिया। 11 बार बोला है पब्लिक में। नरेंद्र मोदी जी चू नहीं कर पा रहे हैं। नरेंद्र मोदी ये नहीं बोल पा रहे हैं कि ये जो ट्रंप है ये झूठ बोल रहा है, क्योंकि वो सच्चाई है। और मुझे मालूम था कि जिस दिन हमने थोड़ा सा दबाव डाल दिया, उस दिन एकदम सरेंडर कर जाएंगे। এই আবহে অপারেশন সিঁদুর নিয়ে এবারে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার ঈদ উপলক্ষে নামাজের জন্য চেতলা মসজিদে যান রাজ্যের মন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নানান ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি। মোদির বিরুদ্ধে অপারেশন সিঁদুর ইস্যুতে রাজনীতি করার অভিযোগ এনেছেন ফিরহাদ হাকিম। তার দাবি, সেনাবাহিনী লড়াই করছে, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো কৃতিত্ব নেই। একটা বড় দেশের ভয়ে উনি কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। কটাক্ষ ফিরহাদের। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীকে নিশানা করে চলছে কটাক্ষের ঝড়। শনিবার ফিরহাদের গলাতেও শোনা গেল সেই সুরি। আর এই পরিস্থিতিতেই আগামী 20 জুন ফের বাংলায় আসতে পারেন মোদি, এমনটাই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, মুখ্যমন্ত্রীর ভাষায় চ্যারিটি বিগিনস অ্যাট হোমই বলুন কিংবা
উদয়ন গুহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিলে সুর মেরা তুমহারা, অর্থাৎ সুর একরকম, সিঁদুর বেচার যে প্রসঙ্গই তুলুন না কেন, কোনো এক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে নিশানা করতে ছাড়ছে না কেউই। সে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হোক কিংবা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একেবারে অপারেশন সিন্দুর থেকে শুরু করে ট্রাম্পের মধ্যস্থতা, একই জায়গায় রয়েছে বিরোধী নিশানা। কি বলা হচ্ছে? ট্রাম্পের মধ্যস্থতায় সরাসরি ঘাত প্রত্যাঘাত বন্ধ হয়েছে, পাকিস্তানকে আরও বেশি শাস্তি দেওয়া উচিত ছিল, এরকম নানান প্রসঙ্গ তুলছে বিরোধীরা। একেবারে ৭১-এর সময়কার কথা তুলে নানান প্রসঙ্গ। এর আগে আমরা শুনেছি কংগ্রেসের পক্ষ থেকে যে ইন্দিরা গান্ধী একসময় পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, আর ঠিক সে জায়গা থেকে ভারত এবার সম্মুখ সমরে এসে সুযোগ পেয়েও কেন সেরকম কোনো স্টেপ নিলেন না? অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নিজেকে বারংবার প্রজেক্ট করবার চেষ্টা করেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন করলেন না? এ বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আর ঠিক এই সমস্ত বিষয় নিয়ে পরিচয় পর্ব সারব। ইতিমধ্যে যারা যারা আমাদের সঙ্গে বিতর্ক সভায় রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, মাননীয় সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, মাননীয় দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশেষজ্ঞ জুড়বেন। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই সরাসরি দেবব্রত বাবুর কাছেই যাব। দেবব্রত বাবু, কেন মনে হচ্ছে আপনাদের যে অপারেশন সিন্দুর কিংবা সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র কিছু প্রোপাগান্ডা ইউজ করতে চাইছেন কিংবা মার্কেটিং করছেন সিন্দুরের? দেখুন, অপারেশন সিন্দুর হচ্ছে আমাদের সেনাবাহিনীর বীরগাথা, এটা তো কারো দ্বিমত নেই। কিন্তু এই বীরগাথাকে প্রকৃতভাবে অসম্মান যিনি করেছেন, আমাদের মনে হয় পাকিস্তানকে আরো শিক্ষা দেয়া যেত। মানে শিক্ষা দেওয়াটা মনে হয় পুরোপুরি সম্পূর্ণ হয়নি। কারণ যে অ্যাটাক ওরা আমাদের করেছিল, ওটা তো আমাদের দেশবাসীকে অ্যাটাক করেছিল। আমার দেশের নিরাপরাধ মানুষ যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেছিল, তাদেরকে ধর্মের নামে বেছে বেছে খুন করেছিল, করে একটা পাকিস্তানি ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করেছিল। সেই ন্যারেটিভ আদৌ আমাদের দেশে ক্রিয়েট হয়নি। আমাদের মানুষ 140 কোটি মানুষ সেটা ঢুকে দিয়েছে। আমাদের দেশের বীর সেনাবাহিনী তার মোক্ষম জবাব দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। কিন্তু বাস্তবে দেখা গেল আমাদের ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ে যেটা বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছেন যা সিদ্ধান্ত নিয়ে আমরা সবসময় পাশে আছি। কিন্তু বাস্তবে দেখা গেল আমাদের ব্যাপারে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ চললো, যে অ্যাটাক আমরা করলাম, সেখানে তৃতীয় পক্ষ একজন এসে একবার না, দুবার না, তিনবার না, চারবার না, 11 বার তিনি দাবি করছেন আমি এটা বন্ধ করেছি, আমি এটা করিয়েছি। কিন্তু সেখানে দেখা গেল আমাদের দেশের প্রধান সেবক কিন্তু একটা শব্দ খরচা করলো না এই বিষয়ে। এটা আমাদের দেশের দ্বিপাক্ষিক বিষয়ে অন্য দেশে নাক গলানো, এটা মানে আমাদের কাছে খুব অসম্মানজনক। আরেকটা জিনিস আপনি সেটাই বলছি, দেখুন আপনি মনে করুন একটা কি বলে চিতপুরের যাত্রা দল থেকে একটা সেনাবাহিনীর কমান্ডারের একটা ড্রেস আপনি ভাড়া করে আনলেন, সেই ভাড়া করে সেনাবাহিনীর সেই ড্রেসটা আপনি পরে নিলেন। তারপরে আপনি করলেন কি, সেটা নিয়ে আপনার একটা খুব সুন্দর করে ছবি তুলে নিন। ছবি তুলে নিয়ে এবার সেটাকে আপনি নিজেকে ভারতবর্ষের বীর বলে প্রচার করা শুরু করে দিলেন। সেটা কি বাস্তবে হয়? যদি কিছু লাভ হয়, কিছু জয় হয়, সেনাবাহিনী বীরগাথা আমাদের 140 কোটি মানুষের জয়। এটা পার্টিকুলার কোনো তো রাজনৈতিক দলের নয়, কারোর ব্যক্তিগত জয় নয়, এটা সবার জয়। দেশের যদি কোনো ব্যথার জায়গা হয়, সেটা সম্পূর্ণ হবে দেশের 140 কোটি মানুষের। এই যে ডোনাল্ড ট্রাম্প বারে বারে বলছে আমি করেছি, আমি করিয়েছি, আমি থামিয়েছি, এটাও আমাদের ব্যথার জায়গা। আমার মনে হয় না এটা নিয়ে বাণিজ্য করার প্রয়োজন আছে। যে ঘটনাটা ঘটে গেছে, একটা দেখো যুদ্ধ নিয়ে কারোর বিশেষ খুব একটা লাভ হয় না। দেখুন আতঙ্কবাদী তো আমরা তো পাইনি, যারা করেছিল তাদেরকে আমরা ধরতে পারিনি, তাদেরকে আমাদের পাইনি। আমরা তো সেটাই বলছি, তাদের যদি ধরা পড়তো, তারা যদি মারা যেত, আমার মনে হয় অপারেশন সিঁদুর এখনো কমপ্লিট হয়নি। কিন্তু বহির্বিশ্বের চাপে আমাদের তো সেটা স্বীকার করে নেই। আর যিনি নথি স্বীকার করেছেন তিনি এর ব্যাখ্যা আরো ভালো দিতে পারবেন।
আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছে, এটা বলেছেন দেখুন আমরা সিঁদুরের সম্মান আমরা জানি, আমাদের মহিলাদের একমাত্র সিঁদুর দেওয়ার অধিকার রয়েছে, সেটা তার স্বামী। এখানে বাস্তবে দেখা যাচ্ছে সেটা বিজেপি কার্যত সেটার অপব্যাখ্যা করছে, যাকে তাকে গিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এটা তো ঠিক না, অপব্যাখ্যা না। আমরা দুর্গা মায়ের সামনে পুজোর সময় সিঁদুর নিয়ে খেলি, আমাদের এটা ঐতিহ্য, আমাদের এটা গর্ব। সেই জায়গাটায় মনে হয় এটা নিয়ে রাজনীতি করাটা একদমই ঠিক না। এটা আশা করি বিজেপির যিনি মুখপাত্র তিনিও বুঝবেন এবং আগামী দিনে বিজেপিও বুঝবে। দেশের দেখুন অনেক ইস্যু আছে, সেটা নিয়ে কথা বলেন, সামনে ভোট আছে, আর পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে উনি আসছেন, আবার উড়ে উড়ে চলে যাবেন। 26-এ দেখবেন নির্বাচন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়যুক্ত। বেশ, নিঃসন্দেহে আপনি যে কথাটা বলেছেন, যে পয়েন্টটা উল্লেখ করেছেন যে যাকে তাকে গিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে, এসব বিষয়ে নিশ্চয়ই আমি আলিবাবুর থেকে জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাকে দুটো প্রশ্ন আরও করার রয়েছে। তাহলে আপনি একদিকে বলছেন যে অপারেশন সিন্দুর এখনো পূরণ হয়নি, অপারেশন সিন্দুর তো পূরণ হয়নি, অপারেশন সিন্দুর তো এখনো চলছে। কখন, কোথায়, কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কোনো মুখপাত্র এই শব্দটি ব্যবহার করেছেন যে অপারেশন সিন্দুর বন্ধ হয়ে গেছে? প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি সরাসরি বললেন যে এ দেশের বুকে বিশেষ করে ট্রাম্পের মধ্যস্থতা এবং ট্রাম্পের ক্ষেত্রে 11 বার ব্যবহার করা হয়েছে, যেটা রাহুল গান্ধীও বলছেন। আমি সব মানছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আপনারা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনলে পরেই বিশ্বাস করবেন এই কথাটি? কেন আপনারা এটাতে বিশ্বাস করতে পারছেন না যে ক্ষেত্রে এস জয়শঙ্কর পর্যন্ত বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর কথাও আপনারা বলছেন? উল্টো দিকে আপনারা একদিকে বলছেন যে এর লড়াই হয়েছে, লড়াইয়ের কিছুই সেরকমভাবে হয়নি, এটাও আবার বলছেন। উল্টো দিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনিই বলছেন যে এটা সবটাই যুদ্ধ খেলা হয়েছে। তাহলে তো এটা সরাসরি আপনারা সেনাবাহিনীর দিকেও আঙুল তুলছেন। সেনাবাহিনীরা তাহলে এতক্ষণ ধরে কি করলেন? সেনাবাহিনীরা তাহলে এতদিন ধরে প্রেস কনফারেন্স করে কি বললেন? যুদ্ধ হয়নি, কিছুই হয়নি। শুনুন, দেখুন আন্তর্জাতিক বিষয়ে যা মন্তব্য রাখবেন প্রধানমন্ত্রী রাখবেন, তার বক্তব্যের প্রতি দল এবং সরকার তার মতামত পোষণ করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট কি দেব বলতো বাবু? এস জয়শঙ্করের মমতা না, আপনি বলুন না এস জয়শঙ্করের পোস্টটা কি? শুনুন, জয়শঙ্কর তো উনি তো বলেছেন আমরা যখন পোস্টটা কি দেব বলতো বাবু? শুনুন, ওনার যে পদাধিকারী থাকুক সেই পদাধিকারীকে আমরা সম্মান জানাই, কিন্তু এটাও দেখতে হবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষ কেন নাক গলাবে, সেটা আমাদের দেশের পক্ষে সত্যি অসম্মানের। এটা আশা করি বিজেপি সেটা ভালো উত্তর দিতে পারবে। আর এটা নিয়ে আরো তো বাণিজ্যকরণের দরকার নেই, একটা যুদ্ধ হয়েছে। আপনি বাণিজ্য ছেড়ে দিন না দেবব্রত বাবু, আমি বলছি আপনি বাণিজ্য ছেড়ে দিন। বাণিজ্য নিয়ে অবশ্যই আমি আলিবাবুকে প্রশ্ন করবো, কিন্তু আমার দুটো প্রশ্নের প্লিজ একটু উত্তর দিয়ে দিন। আমার স্পেসিফিক প্রশ্ন রয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি একাধারে বলছেন যে সরাসরি যে যুদ্ধ খেলা হয়েছে, তাহলে সেনাবাহিনীরা একেবারে দেশবাসীর সামনে 140 কোটি দেশবাসীর সামনে প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিলেন যে এই সব ঘাঁটিগুলোকে বেছে বেছে উড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জঙ্গি ঘাঁটি। তাহলে কি হয়েছে? যে কোনো একটা বিষয় আপনাদেরকে মানতে হবে, হয় সেনাবাহিনীকে আপনারা মানছেন অথবা সেনাবাহিনীকে আপনারা মানছেন না, কোনটা? শুনুন, তাই যদি শুনতে হয়, দেখুন আমার বিজয় কুমার সিং এর কথাও তো শুনতে হয়। কিছু লোক ব্যাপার কথা ইগনোর করতে হয়, সেটা মাননীয় কুণাল ঘোষ কালকে তো বলে দিয়েছেন। তার মানে আপনি বলতে যাচ্ছেন একে ভাটির কথা আমরা ইগনোর করব? একে ভাটির কথা আমরা শুনবো না? না, কার কথা এখন? তাহলে তো এদের কি বলে আপনার এর কথাও শুনতে হবে। সোফিয়া কুরেশি সম্বন্ধে যে কথা বিজয় কুমার সিং বলেছেন, সেই আপনি উল্টো দিকে চলে যাচ্ছেন দেবব্রত বাবু। আমি সেদিকে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে বলতে গেলে দুপক্ষের কথা শুনতে হবে। না, আমি দুপক্ষের কথাই শুনছি। আমি বিজেপিকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করব। আপনি এটা ভাববেন না। আমি আসছি দেবব্রত বাবু, আমি আসছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত ট্রাইপি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। বিজয় শাহের কথা বলছেন, বিজয় শাহের কথা অবশ্যই আমি তুলবো, আমি তুলেওছি। রাদার আমার শো যদি আপনি দেখে থাকেন, আমি বিজয় শাহের কথা তুলেছি। বিজয় শাহকে নিয়ে যথেষ্ট প্রশ্ন করেছি, আলিবাবু ছিলেন আমাদের সঙ্গে। কিন্তু আমার প্রশ্নটা দেবব্রত বাবু অত্যন্ত স্পেসিফিক। আমি শুধু জানতে চাইছি, নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি বললেন যে যুদ্ধ খেলা হয়েছে, তাহলে একে ভারতী তিনি প্রেস প্লিজ শুনে নিন না। আমার কোশ্চেনটা আপনি বুঝতে চাইছেন না হয়তো। না, আমার কোশ্চেনটা প্লিজ উত্তরটা দিন। তাহলে একে ভারতী সহ শুরু করে বিশেষ করে সেনাবাহিনীরা একেবারে প্রেস কনফারেন্স করে কি বোঝালেন? কিচ্ছু হয়নি।
না না, সেনাবাহিনীর বক্তব্যের উপর তো কোনো কথা আসে না। সেনাবাহিনী আমার দেশের গর্ব, আমাদের সম্মান। এখন সেনাবাহিনীর যে বক্তব্য তার মধ্যে সাধারণ আমরা সিভিলিয়ানরা আমার কোনো মন্তব্যই করতে পারি না, কোনো অধিকারই নেই। দেশের সেনাবাহিনী হয়ে দেশের প্রধান যেটা সেনাবাহিনীর প্রধান যেটা তাদের প্রতি সম্মান রেখেই তো আমি প্রশ্নটা করছি আপনাকে। তারাই তো বলছেন যে হ্যাঁ ভারত প্রত্যাঘাত করেছে, পাকিস্তানকে প্রত্যাঘাত দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনাদের মধ্যে কেন এত কনফিউশন যে কোন রকম যুদ্ধই হয়নি, সবটাই খেলা? কেন মনে হচ্ছে আপনাদের খেলা? জঙ্গি ঘাঁটি কে বলেছে? তাই তো আমি একবার পিসিআর কে বলবো নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য যদি আমাদের কাছে থাকে আরো একবার শোনানোর জন্য। কুণাল ঘোষ একজন তৃণমূল বিধায়ক এই ধরনের মন্তব্য করছেন, তাকে আপনি বলছেন যে সেটা আপনি দল এন্ডোর্স করতেই পারে, কিন্তু তাকে আমরা ছেড়ে দেবো? আমি একবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্যটা শোনাই, শুনুন না প্লিজ। নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্যটা একবার শুনুন। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন একটা পহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন আপনারা? দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন। নিশ্চয়ই শুনলেন। আমার শুধু এতটুকু জায়গাতে কনফিউশন রয়েছে। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, একদিকে দেবব্রত বাবুরা বলছেন যে সেনাবাহিনীর ওপর তারা ভরসা রাখেন, অন্যদিকে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলছেন যুদ্ধ খেলা হয়েছে। আচ্ছা, কোনটা মানবো? যুদ্ধ খেলাটা মানবো, নাকি সেনাবাহিনীরা প্রেস কনফারেন্স করে বলছেন যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানকে সবক শেখানো হয়েছে, প্রত্যাঘাত দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে? দেখুন, এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্বের মধ্যে আমি যেতে চাইছি না। আমি শুধু প্রশ্নটা করছি এই জন্য, তার কারণ সেনাবাহিনীর স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী বলছে যে ভারতের পক্ষ থেকে প্রত্যাঘাত দেওয়া হয়েছে, তা সত্ত্বেও শুধুমাত্র রাজনীতিকরণ করবার জন্যই কি এই বিরোধিতা? সুকান্ত বাবু, এটা তো একটা প্রেসিশন স্ট্রাইক, মানে এস জয়শঙ্করের ভাষায় সেটা ধরলেও আমি বলতে পারি প্রত্যাঘাত একদমই ঠিক বলছে। এবং কিছু পিওকেতে বিভিন্ন সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে ভেঙে মানে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে, মানে সেটা আমাদের বিভিন্ন রকম ব্যালিস্টিক মিসাইল এগুলোর মাধ্যমে। কিন্তু তারপরেও যদি কেউ বলে যে যুদ্ধ খেলা হচ্ছে, তাহলে ভাবতে হবে যে তার রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে। কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সংসদীয় কমিটির যে টিম, তার সঙ্গে গিয়ে বিভিন্ন দেশে ভারতের যে পক্ষ রাখা, কেন তার অপারেশন সিন্দুরের যৌক্তিকতা কোথায়, অপারেশন সিন্দুর কোথায় সফলতা লাভ করেছে, পাকিস্তানকে কেন অ্যাটাক করা হয়েছে, মানে পাকিস্তান বলতে গেলে পিওকেতে, এবং আমরা কোনোভাবেই আগে অ্যাটাক করিনি, কোনো প্ররোচনা দেইনি, সব বিষয়গুলো কিন্তু তিনি বুঝিয়েছেন। তারপরে তার দলের যদি একজন বিধায়ক এই কথা বলে, তাহলে তো ধরে নিতেই হবে যে ডাবল স্ট্যান্ডার্ড একটা চলছে পলিটিক্স। মানে একদিকে আমি সিঁদুরকে সমর্থন করব, সে ঠিকই আছে, বক্তব্য রাখার তো একটা ধরন রয়েছে। তার বক্তব্য রাখাটা অনেকটাই এরকম মনে হলো যদি বলতেন যে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি, তাও মেনে নিতাম যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন বাট নট এক। এই শব্দটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, যে একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি হয়েছে এবং সেই জায়গায় যুদ্ধ খেলা একেবারেই অন্যদিকে চলে যাচ্ছে এই শব্দগুলো। বলতেই পারতেন যে তার একটা প্রেসিশন স্ট্রাইক, এটা পুরোপুরি ভাবে স্ট্রাইক নয়, এবং অপারেশন সিন্ধু এখনো চলছে, কিন্তু এটার মানে কার্যকারিতা, এর কতটা সাফল্য পেয়েছে সেই সম্পর্কে বিরোধী দলকে জানানো হচ্ছে না। এটাও মেনে নেওয়া যেত যে সর্বদলীয় বৈঠকের দাবি কিন্তু রাখা হয়েছে, কিন্তু এই বক্তব্যগুলো কি বাল্যখিল্য চলছে, একটা আন্তর্জাতিক বিষয়। এবং এটা কিন্তু ঘটনা অঞ্জন, পাকিস্তানের বিভিন্ন সাংসদ, মিডিয়া কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলেছেন, বিভিন্ন জায়গায় কোট করা হয়েছে যে তিনি আমাদের সমর্থনে কোনো একটা জায়গায় কিছু বলেছেন, মানে সেটা যাই হোক, সেটা বিকৃতি হোক। কিন্তু আজকে বিধায়ক যদি এটা বলে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে সিঁদুরের প্রসঙ্গ বলে আসছেন, ডিফেন্ড করছেন,
বলছি যে দেশ আগে, তারপরে রাজনৈতিক দল হিসেবে আমরা। তারপরে যদি তাদের বিধায়কের এইসব কথাবার্তা হয়, মানে আকথা কুকথা তো আছে, যুদ্ধ নিয়েও, যেখানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুদ্ধ বা আন্তর্জাতিক সম্পর্ক স্পর্শকাতর বিষয়, এই নিয়ে মন্তব্য করা সবার যায় না। কারণ আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমিকতার খাতিরে এই বিষয়গুলোতে বক্তব্য রাখা যায় না। আমরা ABCD অনুব্রত মণ্ডল নিয়ে বক্তব্য রাখতে পারি, আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে বক্তব্য রাখতে পারি যদি তিনি কোনো ভুল বলে থাকে এরা, কিন্তু তাই বলে যুদ্ধ, যেটা আমরা যুদ্ধ বলবো না, প্রেসিশন স্ট্রাইক, ভারতের সাফল্য, সেখানে দাঁড়িয়ে এই বক্তব্যগুলোকে কোট করে পাকিস্তান তো একইভাবে প্রচার করবে। যেহেতু পাকিস্তান, তুমি জানো, সন্ত্রাসবাদের মানে রুখতে পাকিস্তানকে ইউএনও অলরেডি অস্থায়ী সদস্য হিসেবে মনোনীত করেছে। মানে আমরা কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নেই। ইভেন তালিবানি আরো একটা বিষয় আমি একটু মেনশন করে দেবো সুকান্ত বাবু, যা দর্শকদের উদ্দেশ্যে, তা হলো ইতিমধ্যেই সিন্ধু জলবন্টন চুক্তির ক্ষেত্রে যেভাবে রদ করে দেওয়া হয়েছে, সিন্ধুর জলের জন্য কিন্তু এখন পাকিস্তান কাকুতি মিনতি করছে, ভারতের কাছে অনেকবার চিঠি দিয়েছে। হ্যাঁ, না, আমি তো সেটাই বলছি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের যেমন সাফল্য রয়েছে, আবার ব্যর্থতাও রয়েছে। কারণ দেখো, সন্ত্রাসবাদের আতুর ঘর যেটা, তাকেই যদি সন্ত্রাসবাদ, তুমি যদি বিড়ালকে মাছ রাখার দায়িত্ব দিয়ে দাও যে বিড়াল মাছ রক্ষা করবে, সেটা তো হয় না, এটা তো ঘটনা। এবং আরেকটা বড় কথা, তালিবান ইস্যুতে পাকিস্তানকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সম্পর্কটা কি হতে পারে? সুতরাং কোথাও গিয়ে আমাদের বিদেশ নীতির সাফল্য কিন্তু, তোমাকে আবারও বলবো, সর্বতোভাবে অপারেশন সিন্দুর সাফল্যমণ্ডিত হয়েছে। কারণ এটা না হলে পাকিস্তান কিন্তু আমেরিকার সাহায্য নিত না। আমেরিকার বিদেশ সচিব বা আমেরিকার রাষ্ট্রপতি হোক, যাকে হোক, চেষ্টা তো করেছে, তাহলে কোথাও গিয়ে তারা ভয় পেয়েছে। আমি ঠিক এই জায়গাতে সরাসরি আলিবাবুর কাছেই আসবো। আলিবাবু, আমার কাছে একটাই চিন্তার বিষয়, তা হলো দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, এটার মধ্যে কোনো ভুল নেই, গণতান্ত্রিক দেশে বিরোধীরা বিরোধিতা করতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে, আমার কনসার্ন রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে। তার কারণ রাহুল গান্ধী 11 বার কথাটা উল্লেখ করেছেন, অর্থাৎ 11 বার ট্রাম্প এই কথাটি বলেছেন যে মধ্যস্থতা হয়েছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাহুল গান্ধীর দাবিটা ঠিক কি, আমি একবার টেক্সট আকারে আপনাদের সামনে রাখছি, তারপর আলিবাবুর কাছে আসছি। দেখুন, রাহুল গান্ধী দাবি করছেন একটু চাপ পড়লেই ভয়ে পালায় বিজেপি RSS সদস্যরা। ওদিক থেকে ট্রাম্প ফোন করে বললেন, মোদিজি এসব কি করছেন, নরেন্দ্র মোদী সারেন্ডার করুন। আর মোদিজি জি হুজুর করে ট্রাম্পের ইশারা মেনে কাজ করলেন। আসলে স্বাধীনতার আগে থেকে আত্মসমর্পণ করাটা এনাদের স্বভাব। আমি ঠিক একেবারে RSS এর জন্মলগ্নের দিকে যাব না, কিন্তু প্রশ্নগুলো খুব ভারী থাকবে। 71-এ কোনো ফোন আসেনি, মার্কিন অস্ত্র এসেছিল, রণতরী এসেছিল, তারপরও ইন্দিরা গান্ধী লড়াই চালিয়ে যান। কংগ্রেস আত্মসমর্পণ করার মতো দল নয়, সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করার মতো দল। এটা কে বলছেন? বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন সরাসরি চাপে পড়ে বিজেপি RSS এর সদস্যরা ভয়ে পালিয়ে গিয়েছেন। আমি ঠিক এই জায়গাতে আলিবাবুর কাছে আসবো। আলিবাবু, এই তো সম্প্রতি দেখছিলাম একেবারে আজকে সকালের খবর, রাশিয়া একেবারে জেলেনস্কির ওপরে এক প্রকার হামলা চালিয়ে দিয়েছেন এবং তার ঠিক একটু আগে ট্রাম্পকে একটু জানিয়ে দিয়েছেন। ট্রাম্প কি করলেন? বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝে গেলেন যে পুতিনকে আটকানো তার পক্ষে সম্ভব নয় এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জেলেনস্কির দিকেই দায়টা ঠেলে দিলেন। এটা হচ্ছে পুতিন বাবু। কিন্তু নরেন্দ্র মোদী, তার দিকে আঙুল তোলার সাহসটা কি করে হচ্ছে, যদি আপনাদের ভেতরে কোনো গলত না থাকে? আলিবাবু, দেখুন, ভিতরের কোনো গলতের ব্যাপার নেই। ট্রাম্প ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছে যুদ্ধ থামান, এই জাতীয় পাগলও বলবে না, এটা পাগলও স্বীকার করবে না। রাহুল গান্ধী কার কাছ থেকে কি শুনে বললো সেটা আমাদের জানা নেই, তবে কোনো মতেই ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফোন করে বলেছে আপনি যুদ্ধ থামান, এই জাতীয় কথা ভারতবর্ষের 142 কোটি মানুষের একজনও সমর্থন করবে না। করলে রাহুল গান্ধী করতে পারে, আর ওই বামফ্রন্টের তৃণমূলের এই তৃণমূল কংগ্রেসের দেবব্রত বাবুরা বা এই নরেন চক্রবর্তী বা ফিরহাদ হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা বলতে পারে। এরা তো হলো কি, এরা হলো এক ধরনের পাকিস্তানের দালাল, পরিষ্কার কথা। আমি একটা কোট করেই বলছি, এরা পাকিস্তানের দালাল। বিরোধিতা করা মানে পাকিস্তানের দালাল হয়ে যাওয়া, এটা বলবেন আপনি? ব্যাখ্যা করবো, তারপরে
কারণ আপনি অফেন্সিভ কথা বলছেন আলী বাবু। এই কথাগুলো পাকিস্তানের দালাল এসব বলবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ প্লিজ, আমি এখানে রয়েছি। সুস্মিতা দি প্লিজ ভরসা রাখুন। দেবব্রত বাবু আমি আসছি। আলীবাবু আপনি না 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 দেবব্রত বাবু আমি আসছি প্লিজ। আলীবাবু দেবব্রত বাবু প্লিজ না প্লিজ দেবব্রত বাবু প্লিজ দেবব্রত বাবু প্লিজ না দেবব্রত বাবু প্লিজ প্রোটোকল মেনটেন করুন। আমার বলার সুযোগ দেবো। আলীবাবু আমার শুধু একটা বিষয় রয়েছে। আলীবাবু অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবেন একেবারে। আলীবাবু আমার শুধু একটা কথা রয়েছে তা হলো প্লিজ এভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী আলীবাবু প্লিজ আমার কথাটা শুনুন। পাকিস্তানের দালাল কথাটা প্লিজ উইথড্র করুন। বিরোধীরা না 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 বিরোধিতা করতেই পারে। কেস করতে রাজি আছি আমি, আমি কেস নিতে রাজি আছি। আমি এটা বলবো আমার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা যে কোনো কিছু আপনি দিতে পারেন, কিন্তু আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার অনুসারে বিরোধিতা করতেই পারেন, তাই বলে তাকে পাকিস্তানের দালাল আপনি বলতে পারেন না। নরেন্দ্র মোদী সরকারকে এরা কোনো ক্রমে মেনে নেবে না। যেখানে আপনি জানেন গতকালকে চেনাব নদীর উপর রেল ব্রিজ উদ্বোধন হয়েছে, এটা কংগ্রেসের দাগ লেগেছে, কষ্ট হয়েছে যে রেল ব্রিজ উদ্বোধন হলো, বন্দে ভারত দুটো ট্রেন উদ্বোধন হয়ে গেল, 46,000 কোটি টাকার প্যাকেজ সেখানে হলো, আজকে এদের অসুবিধা হয়ে গেল না। বেশ আপনি আলীবাবু আপনি বলছেন যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গায়ে লেগেছে, বন্দে ভারত নিয়ে আপনি কথা তুলছেন। আমি একবার বলবো পিসিআর কে, গতকাল ঠিক বন্দে ভারতের একটি ফুটেজ আমি দেখিয়েছিলাম। বন্দে ভারতের একটি ফুটেজ যদি পিসিআর প্লিজ কালেক্ট করতে পারে, গতকাল ঠিক সন্ধ্যে 6:57 আমি যখন শো করছি শব্দের কাটাকাটিতে, তখন বন্দে ভারতের একটি ফুটেজ দেখিয়েছিলাম। আপনি বন্দে ভারত নিয়ে গর্ব করছেন না? বন্দে ভারতের একটি ফুটেজ আমি বলবো পিসিআর এর কাছে যদি থাকে, পিসিআর রয়েছে, ঠিক আছে, পিসিআর চেষ্টা করছে, আপনি বলুন আলীবাবু, আপনি বলুন। যে কথাটা বলতে চেয়েছি সুস্মিতা ম্যাডাম, আলীবাবু আপনাকে একটু বিরত করছি, ফুটেজ কালেক্ট হয়ে গেছে, একবার প্লিজ ফুটেজটা দেখুন বন্দে ভারতের, দেখুন। ওমচন্দ, আমরা রয়েছেন বন্দে ভারত ট্রেনে, কটক থেকে একটি বয়স্ক লোকের এই অবস্থা হয়েছে। দেখুন বন্দে ভারত ট্রেনে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারেনি। ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে, পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, গাড়ি ছেড়ে দিচ্ছে, টিটিরা কোনো চলে যাচ্ছে, বলছে আপনারা যা পারবেন করুন। এই হচ্ছে দেখুন আমরা সবাই যাত্রীরা সবাই চেষ্টা করছে, আধা ঘন্টার ওপর হয়ে গেছে, পুলিশ প্রশাসন কিছু করছে না, কোনো মেডিকেল টিম নেই। সরকারের কাছে অনুরোধ এই ভিডিওটা চূড়ান্ত জায়গায় দিল্লি অব্দি পৌঁছে যাক। দেখুন মোদি গভর্নমেন্ট, এই হচ্ছে বন্দে ভারত প্রিমিয়াম মোদি গভর্নমেন্টের ট্রেন। দেখুন মোদিজি আচ্ছা দিন বলে কিছু হয় না, আচ্ছা দিন আপনি এখনো করতে পারেননি, আপনার গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো স্ট্রেচার নেই, কোনো অ্যাম্বুলেন্স নেই, কিচ্ছু নেই। টিটিদেরকে বলা হচ্ছে, টিটিরা বলেছে আমরা ফোন করেছি, তারপরেও কিন্তু কোনো লোক কেউ আসেনি, সবাই প্রশাসনের পালিয়ে গেছে, প্রশাসনের লোক সব পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, সাহায্য করছে না, মানুষ সবাই দাঁড়িয়ে মরে যাচ্ছে, মানুষ দেখছে। সম্ভবত যদি আমি খুব ভুল না শুনে থাকি ভুবনেশ্বরের কথা বলছেন, মোহন চরণ মাঝি, ওড়িশার সিএম, মুখ্যমন্ত্রী। আমি যেটা ভেবেছি এনাকেও আপনি পাকিস্তানের দালাল বলবেন? অঞ্জন বাবু, আমি যেটা ভেবেছি, আপনি সম্ভবত বোধহয় জম্মু কাশ্মীরের কথা বলছিলেন, কিন্তু কথা না আপনি বন্দে ভারতের কথা বললেন, বন্দে ভারত ট্রেনের কথা বললেন, আমি সেই জন্য আনলাম, না হলে আনতাম না। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত আমরা যে বিভিন্ন সময় বলি, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত যোগ, আজকে নরেন্দ্র মোদী এটা করতে পেরেছে বলে কংগ্রেস আজকে দুঃখ পেয়েছে, হতাশ হয়েছে, তৃণমূল হতাশ হয়েছে। এই যে না আমরা তো 2000, কিন্তু এটা এই যে ছবিটা দেখালাম, এবার কি হতাশ হচ্ছে? না আলীবাবু, এখন যে ছবিটা দেখালাম, এনাকেও আপনি পাকিস্তানের দালাল বলবেন? না একজন অসুস্থ হয়েছে, সুস্থ হবে, সে একজন সময় মতো সুস্থ হবে। সামনে ভুবনেশ্বরে দাঁড়িয়ে ছিল ট্রেনটা, দাঁড়ান না, সামনে কোন স্টেশনে নিশ্চয়ই ডাক্তার ঢুকবে, রোগীর চিকিৎসা হবে।
ব্যবস্থা নিয়ে আপনি কথা বলছেন। ডাক্তার আসবে, রোগীর চিকিৎসা হবে, কিন্তু এই সবুজ জামা পরিহিত যে ভদ্রলোক যেটা বললো, সে কে হে দাদা? জিজ্ঞেস করুন তাকে, আপনি কে, কোন জামা পরে আপনি কথা বলছেন? আপনাকে আমরা কি চিনি না? আমরা কি তাহলে আপনার জামার রং দেখে কে আমরা বুঝি না যে আপনি কোন পক্ষ থেকে বলছেন? নরেন্দ্র মোদীকে আপনারা যেভাবেই হোক এইরকম ভালো ট্রেন যেখানে চলছে সেটাও আপনারা উন্নয়নটাকে সহ্য করতে পারছেন না। দেবব্রত বাবু, আপনাকে আমি প্লিজ রিকোয়েস্ট করছি, আলী বাবু আমি আসছি, আপনাকে বলার সুযোগ দেবো। আলী বাবু, দেবব্রত বাবু আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ কথাটা বলতে দিন, মাঝে এইভাবে কথা বলবেন না দর্শকদের জন্য, এটা একদম ঠিক নয়। না না না, বলতে দিন, আগে বলতে দিন। অফেন্সিভ কথা বলছেন, আমি এখানে রয়েছি সঞ্চালক হিসেবে, প্লিজ। যে কথাটা বলছিলাম, উড়িষ্যার বন্দে ভারত ট্রেনে কোনো একজন অসুস্থ রোগী হয়ে গেছে, যাত্রী একটা রোগী হয়ে গেছেন, এবং তার চিকিৎসার জন্য নিশ্চয়ই সামনের কোনো প্ল্যাটফর্ম, সামনের কোনো ট্রেনের যে স্টপেজ আছে সেই স্টপেজ থেকে নিশ্চয়ই তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা হবে। আলীবাবু, আজ আমাদের টপিক এটা নয়, আপনি বন্দে ভারতের কথা তুলেছেন তাই জন্য বন্দে ভারতের কথা বলছি। আপনি অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করছেন, আমার এখানে বন্দে ভারতটা আনতে হচ্ছে একটাই কারণের জন্য। না 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 আলীবাবু, অপারেশন সিন্দুরের ক্ষেত্রে আপনারা 22শে এপ্রিল যে ঘটনাটি ঘটলো সেখানে নিরাপত্তা ছিল, আইবি রিপোর্ট কি বলছে? সত্যি কি নিরাপত্তা ছিল? যদি নিরাপত্তা থেকে থাকে তাহলে এই ধরনের ঘটনা কি করে ঘটলো? আবারও আপনি বলছেন চেনাব নদীর ওপরে বড় ব্রিজ তৈরি হয়েছে, তা নিয়ে বহাল তবিয়তে আপনি বলছেন, সেখানেও যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাই জন্য কি করছেন? আজকে ভারতবর্ষে আপনি বাংলার নিরাপত্তার কথা বলুন না কেন? আপনি ওখানে বলছেন, এখানকার কথা বলুন, এখানে কয় ঘন্টা, আপনার কয় কিলোমিটার পর পর 10টা করে পুলিশ আছে, দেখাতে পারবেন আপনি? আপনি আমার শোতে কি প্রথমবার আসছেন আলীবাবু? আলীবাবু, আপনি আমার শোতে প্রথমবার আসছেন? মোটেই না, কথাগুলো তাহলে বাংলার ক্ষেত্রে না 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 বাংলার ক্ষেত্রে প্রশ্ন তুলিনি আমরা, এখন তো দেশের নিরিখে কথা বলছি আমরা। তাহলে বন্দে ভারত কাশ্মীরের কথা বলুন, বন্দে ভারত উড়িষ্যার কথা বলছেন কেন আপনি? কি আশ্চর্য, বন্দে ভারত তো দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, বন্দে ভারত একটা ট্রেন। এবার অপারেশন সার্ভিসের কথা বলবো না আমরা? 2 মিনিট শুনুন। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে, আমরা কোনো আমেরিকার তৃতীয় পক্ষের কোনো কথা আমরা শুনিনি, তৃতীয় পক্ষের কথায় আমরা যুদ্ধ বন্ধ করিনি। এটা ভালো করে শুনুন, কংগ্রেসকে ভালো করে শোনান, ওই তৃণমূলকে ভালো করে শোনান। আমরা বলেছি যে অপারেশন সিন্দুর আজও চলবে, ভারত সরকার সেটা বলছে। এবং একই সঙ্গে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলেরা, মাননীয় প্রধানমন্ত্রী একটা পার্লামেন্টে একটা টিম তৈরি করে দিয়ে সারা ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন দেশে তারা পাঠালেন। মাননীয় সুকান্ত বাবু বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়ে ভারত সরকারের কথা বলেছেন, এটা তো আমরা সাধুবাদ জানাই তাকে। কিন্তু তারা ফিরে আসার পর তাদের দলের এমএলএ, পাণ্ডবেশ্বরের এমএলএ নরেন চক্রবর্তী, আমার ফিরাদ হাকিম, তিনি বলছেন যে এটা যুদ্ধ খেলা হচ্ছে। তিনি বলছেন, ফিরাদ হাকিমের মতন লোক, তিনি বলছেন যে এই মানে তার কাছ থেকে ভারত সরকার জ্ঞান নেবে, অথচ যে নিজে মিনি পাকিস্তানের মধ্যে বসবাস করেন, যিনি নিজে মেঘিয়া ব্রুসকে পাকিস্তান বলে দাবি করেন মিনি, তার কাছ থেকে নরেন্দ্র মোদী জ্ঞান নেবে না, কোনো ক্রমে জ্ঞান নেবে না। সেই জন্য আমরা আপনাদের বলতে চাই যে অপারেশন সিন্দুর চলছে এবং নিশ্চয়ই আগামী দিনে এর ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমেরিকার কোনো দাদাগিরির কোনো ব্যাপার নেই। আমি কংগ্রেসকে বলতে চাই, কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, দেশের মধ্যে প্রধান বিরোধী দল। তাদের নেতা রাহুল গান্ধী যে সমস্ত বক্তব্য করেছেন, আপনি যে আপনার স্ক্রিন বোর্ডের মধ্যে যে কথাগুলো দেখাচ্ছে, তীব্র কতক্ষণ নেটওয়ার্কের জন্য কথাটি আসলো না, যতদূর বুঝতে পারলাম তীব্র বিরোধিতার জায়গা রাখছেন আলীবাবু। আমি ঠিক এখানেই সরাসরি সুস্মিতাদির কাছেই যাবো। সুস্মিতাদি, আপনাদেরও বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন। শশী থারুর তিনি যখন এই বিষয়ে মন্তব্য করছেন তখন তিনি বলছেন যেখানে ট্রাম্পের মধ্যস্থতার কোনো বিষয়ই নয়, অর্থাৎ প্রত্যাঘাত হয়েছে, যুদ্ধের কোনো প্রশ্নই আসেনি, তাই যুদ্ধ মধ্যস্থতার তো কোনো বিষয়ই আসে না। এটা আমি বলছি না, শশী থারুর বলছেন, সাংসদ বলছেন, কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা বলছেন। উল্টো থেকে রাহুল গান্ধী একেবারে বিপরীত দিশায় যাচ্ছেন। তাহলে হয় রাহুল গান্ধী ঠিক বলছেন অথবা শশী থারুর ঠিক বলছেন। পরবর্তীকালে আমরা এরকম দেখবো না তো যে শশী থারুর হাত করে বিজেপি যোগদান করে ফেললেন। সুস্মিতাদি,
দেখুন, কে কোন দলে যোগদান করবে তার কথা তো আমরা আগে থেকে বলতে পারি না, কিংবা দায়ও নিতে পারি না। কিন্তু রাহুল গান্ধী যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর পিছনে ইনার মিনিংটা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন, আজকে যখন রাহুল গান্ধী এই কথাটা বলেছেন, তখন একটা জিনিস ভেবে দেখুন যে উনি কি বলতে চেয়েছেন, যে বিজেপি এবং আরএসএস স্বাধীনতার আগে থেকেই এই আত্মসমর্পণ করাটা তাদের একটা স্বভাব সিদ্ধ ব্যাপার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষ, শুধু কংগ্রেস নয়, সারা ভারতবর্ষের 142 কোটি মানুষের কিন্তু আশা ছিল যে এবার হয়তো পাকিস্তানকে নত স্বীকার করিয়ে ছাড়বে ভারতবর্ষ। কিন্তু পাকিস্তানের কাছে আজকে আমাদের জয় হয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা এক প্রত্যাঘাত করেছি, আমরা তাদেরকে রীতিমতো ভয় প্রদর্শিত করেছি। সুস্মিতাদি, যুদ্ধ হলে সেনা জয়ের প্রসঙ্গ আসবে, এবার তো ঘাত প্রত্যাঘাত হয়েছে, এইবার ঘাত প্রত্যাঘাত হয়েছে। আমরা কিন্তু এখানে জয়ের দাবি করতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এইবার কিন্তু আমাদের প্রিয়কে দখল করার একটা সবচেয়ে বড় একটা চান্স ছিল, যেখানে আমরা এই পাক অকুপাইড কাশ্মীরকে আমরা দখল করতে পারলাম না। সারা ভারতবাসীর এইটা আশা ছিল যে আমরা হয়তো এই প্রিয়কেটাকে দখল করতে পারবো এবং পাকিস্তানকে নত স্বীকার করাতে পারবো, নত জানু করাতে পারবো, যেটা 93,000 সৈন্যকে 1971 সালে ইন্দিরা গান্ধী নত জানু করে পরাস্ত করেছিলেন। মানে সেই জায়গাটাতে সেই আজকে সেই 1971-এর সাথে আজকের দিনে দাঁড়িয়ে পার্থক্যটা বুঝতে হবে। আলী সাহেব যতই চিৎকার করুন, আপনি 71-এর কথা তুলছেন ঠিকই, আপনারা রাহুল গান্ধীও 71-এর কথা তোলেন, আপনারাও 71-এর কথা তোলেন। দেখুন, 71-এর সঙ্গে 2025-এর পার্সপেক্টিভ অনেক আলাদা। এবং প্লিজ সুস্মিতাদি, প্লিজ, কংগ্রেসের ক্ষেত্রে আপনারা অনেক রকম প্রশংসা করতে পারেন, তাহলে তো আমাকে আবারও ঘুরে ফিরে জওহরলাল নেহরুর কাছে চলে যেতে হবে। ইউএনএসসিতে গিয়ে ভারতকে কে পিছনে ফেলে এসেছিল? চায়নার ক্ষেত্রে এটাও তো আপনাকে মানতে হবে। তাহলে তো আবারও ঘুরে ফিরে ইতিহাস টানতে হচ্ছে আমাদের। না, তাহলে ইতিহাস তাহলে আমাকেও আবার তার আগে থেকে যেতে হবে। মানে কেন? আমার প্রশ্ন হচ্ছে রাজনীতি নিয়ে, বর্তমান রাজনীতি নিয়ে, ইতিহাস নিয়ে নয়। 71-এ কেন যাচ্ছেন আপনারা? এবার বিষয়টা হচ্ছে যে যারা বলছে কিনা আমরা পাকিস্তানের দালাল, তাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু থার্ড কোনো পার্টির কথা কিন্তু শুনিনি সেই সময়। আজকের দিনে দাঁড়িয়ে আজকে কি বলছে, বারংবার আজকে দাবি করছে ট্রাম্প, এবং ট্রাম্পের একটা ভার্সন পাওয়া যাচ্ছে যে বিজনেস পারপাসে কাউকে তিনি চাপ দিয়েছেন দুটো দেশকে, বিশেষ করে ভারতবর্ষকে, তার জন্য ভারতবর্ষ এইটাকে মানে সিজফায়ার করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আসল কারণটা আমরা জানতে চাই বলেই তো আমরা চিঠি লিখেছি যে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, সেই অধিবেশনে ক্লিয়ার করা হোক বিষয়টা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যেই অপারেশন সিঁদুর নিয়ে এত বিতর্ক, সিঁদুর কথাটা আপনি বলুন তো, যাকে তাকে কি সিঁদুর পরিয়ে দেওয়া যায়? আর যাকে তাকে লোকের বাড়িতে, সবার বাড়িতে বাড়িতে আপনি সিঁদুর পাঠিয়ে দেবেন? কি হচ্ছে এগুলো? সিঁদুরটা আমাদেরকে স্বামী স্ত্রীকে পড়াতে পারে সিঁদুর, এবং সেই সিঁদুরটা আমাদের বলে আমাদের মেয়েদের সম্ভ্রম। আমরা বলি সিঁদুরটা আমাদের মেয়েদের সম্ভ্রম। সেই সিঁদুরের সাথে আপনি সেই সিঁদুর লোকের বাড়ি বাড়ি পাঠাবেন, বিজেপি সবাইকে বাড়ি বাড়ি সিঁদুর পাঠাবে, এইটা একটা পরিকল্পনা নিয়েছিল। যখন বিশাল সমালোচনার ঝড় উঠলো তখন তারা থেমে গেল। আজকে সিঁদুর কথাটিকে বিশেষভাবে পলিটিসাইজ করা হচ্ছে, আজকে মার্কেটিং করা হচ্ছে, এই ইমোশনটাকে কাজে লাগানো হচ্ছে। এইটার বিরুদ্ধে আমরা বলছি। আমরা কিন্তু একবারও অপারেশন সিঁদুরের বিরুদ্ধে বলছি না। আজকে কেন একটা সিঁদুর নিয়ে পলিটিসাইজ করা হবে? ওই যে বললো না, একটা কথা ঠিক বলেছে যে ওই চিতপুরে যাত্রা পার্টির কাছ থেকে কিন্তু ভাড়া পাওয়া যায় আর্মিদের ড্রেস। ওই আর্মিদের ড্রেস পরে হাতে মেশিন গান নিয়ে কিংবা হাতে আমি মিসাইল নিয়ে ছুটছি, এইসব ছবি দেখি এটা প্রমাণিত হয় না আমি এয়ারফোর্সে রয়েছি কিংবা আমি নেভিতে রয়েছি কিংবা কিন্তু সুস্মিতাদি, আপনি তো নিশ্চয়ই এটাও মানবেন যে দলের নেতা আইসিকে ফোন করে, যে দলের নেতা পুলিশ কর্তাকে ফোন করে একেবারে মা এবং বোনকে পর্যন্ত টেনে আনেন, সে দলের নেতা আবার অন্য দলের নেতার ক্ষেত্রে কিভাবে কারা মহিলাদেরকে সম্মান করবেন সেই বিষয়ে কথা বলবেন, এটা মানা যায়? একদমই মানা যায় না।
একদমই মারা যায় না। অনুব্রত মণ্ডল যে জিনিসটা করেছে আজকে মানে আমার মনে হয় এর থেকে ধিক্কারজনক ঘটনা আর হতে পারে না। এবং আজকে সেই অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য আইসির ফোন বাজেয়াপ্ত হয়ে গেল। সেই দলের নেতা ফিরহাদ হাকিম একেবারে কথা প্রসঙ্গে বিজয় বড়ুইকে টেনে আনছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা আজকে বলতে চাইছি, এই কথাটা আপনি তুললেন বলে আমি একটু বলি কথাটা, যে এইটা আমার কাছে খুব মানে অবাক লেগেছে যে পুলিশ কতটা অসহায়, যে তার মা বউকে গালিগালাজ করছে, খিস্তি দিচ্ছে, নোংরা কথা বলছে, অথচ সেই জায়গায় পুলিশ তাকে তুলে নিয়ে আসার মতো ক্ষমতা নেই। পুলিশ সেদিনকেই অসহায় হয়ে গেছিল যেদিন ভবানীপুরে থানায় চলে গেছিল মুখ্যমন্ত্রী মানে ইয়েদের ছাড়াতে, আপনার এই দুষ্কৃতীদের ছাড়াতে, এবং সেদিনকেই পুলিশ অসহায় হয়ে গেছিল যেদিন পুলিশ মাথায় ফোল্ডার দিয়ে টেবিলের তলায় আমি বুঝতে পারছি। আমি ঠিক এই জায়গাতে সরাসরি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনি হাত তুলছিলেন, কিন্তু আপনি শুধু একটা বিষয় আমাকে একটু বুঝিয়ে দেবেন, যে অপারেশন সিন্দুর নিয়ে আপনাদের এত প্রশ্ন, আমি একেবারে সুকান্ত বাবুর কথার রেস্ট নিয়ে আমাকে বলতে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রতিনিধিত্ব করলেন, অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন, রাষ্ট্রে রাষ্ট্রে ঘুরে বেড়ালেন, তিনি পর্যন্ত অপারেশন সিন্দুর নিয়ে প্রশংসা করলেন। শুধুমাত্র প্রশংসা করেছেন এমনটা কিন্তু নয়, ভারত পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে এবং যোগ্য জবাবটা দিয়েছে, সেটা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের ভাবমূর্তি একেবারে রাষ্ট্রসভায় তুলে ধরছেন, উল্টোদিকে আপনাদের দলের নেতারা ভাবমূর্তি নষ্ট করার জন্য লেগে রয়েছে। দেখুন, একটা কথা তো ঠিক, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়ক, তিনি আমাদের চাওয়ালা হতে পারেন বা রিক্সাওয়ালা হতে পারেন, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে তিনি কোথাও যদি অপমানিত হন, সেটা আমাদের 140 কোটি মানুষের অপমান। সেখানে বহির্দেশের কোনো মানুষ এসে বারে বারে বলছে আমি করেছি, আমি বলেছি, এটা আমাদের কাছে খুব অসম্মানের। মানুষ, দেশের মানুষ ঠিক একই রকম ভাবে দেবব্রত বাবু, এটাও তো অত্যন্ত অসম্মানের। তিনি পলিগ্লট, তিনি প্রত্যেকটি ভাষা জানেন, অত্যন্ত সুন্দর আঁকান। সেই ব্যক্তিকে নিয়ে যখন পাকিস্তানের কালচার হয়, তখন আমাদের মুখ্যমন্ত্রীর জন্য আমাদেরও খারাপ লাগে। দেবব্রত বাবু, আপনি শুনুন, এটা বিকৃত করছেন। আপনি যে বিষয়ে বলছেন উত্তর আছে। আপনি কোনটা বিকৃত করলাম? সুকান্ত বাবু কিছুক্ষণ আগেই তো বললেন, সুকান্ত বাবুও তো বললেন। না, শুনুন, এবার আমি বলি, আমি একটু বলি। আপনি শত্রুর বাড়িতে গিয়ে নেমন্তন্ন যাবেন, পাকিস্তানের 90% লোক ভারত বিদ্বেষী। সেই পাকিস্তানের ওপর পরমাণু বোমা পড়ুক, রাফায়েল আটক, আমাদের কিচ্ছু আসে যায় না, তারা মরুক কিংবা বাঁচুক। কিন্তু তাদের বাড়িতে, সেই শত্রুর বাড়িতে বেশি দিন যেতে হবে না, কি কয়েকদিন আগে যারা তার মেয়ের বিয়েতে বিনা নেমন্তন্নে বিরিয়ানি খেতে গেল, তারা আমাদের রাষ্ট্রবাদ শেখাবে? তারা আমাদের শেখাবে কিংবা দেশাত্মবোধ শেখাবে? তাদের কাছে ওরকম দেশাত্মবোধ শেখার দরকার নেই। তাদের দেশাত্মবোধ আমরা জানি, 2002 সাল অব্দি ওদের ঠাকুর দাদারা জাতীয় পতাকা তুলতো না। আর বারে বারে যারা মুচলেখা দিত, ইতিহাসকে অস্বীকার করা যায় না, তো সেই ইতিহাস তো এরা ক্যারি ফরওয়ার্ড করেছে। আর এই যে বারে বারে বলে না পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, তারা একটু ভালো করে জেনে রাখুন, গৃহ দপ্তরের রিপোর্টটা, মাননীয় অমিত শাহ দপ্তরের যে রিপোর্টটা দেয় না, এনসিআরবি রিপোর্ট বলে, প্রত্যেক বছর বের হয়। সেই এনসিআরবি রিপোর্টটায় কি বলছে, দেশের মধ্যে আইন শৃঙ্খলা, একটু আলীবাবু কানটা খোলা করে শুনে রাখুন, দরকার পড়লে গিয়ে দেখে নিন। দেশের মধ্যে আলীবাবুকে আমরা শোনাতে পারছি না, কারণ আলীবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। না, পালিয়ে যাবে, শুনেও লাভ নেই, পালিয়ে যান, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। না, উনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, তো দেখছেন সরাসরি, এটা তো দেখতে পাচ্ছেন। দেশের মধ্যে এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, কোন দিকে যেতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ফিরহাদ হাকিম তিনি কি মন্তব্য করেছেন, একবার শোনাই। দেখুন, আসছি দেবব্রত বাবু, দেখুন। বিষয় হচ্ছে যে ববি হাকিম আসলে এই দেশেরই লোক নয়। উনি এখানে বলেছিলেন ভারতবর্ষের সেনাবাহিনী, তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। ভারতবর্ষের এই বক্তব্যটা নিয়ে সরাসরি আমরা চলে গিয়েছিলাম রাহুল সিনহার কাছে, বিজেপি নেতার কাছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই বিষয়ে কি বক্তব্য রাখছেন শোনাই। দেখুন, বিষয় হচ্ছে যে ববি হাকিম আসলে এই দেশেরই লোক নয়। উনি এখানে বলেছিলেন
মেটিয়া ব্রুজকে মিনি পাকিস্তান করবে। তো যিনি পাকিস্তান করতে চায় ভারতের মধ্যে, সে কত বড় পাকিস্তানের দালাল। অতএব সেই পাকিস্তানের দালাল এমন সমস্ত মন্তব্য করবে যেটা ভারতের সেনা এবং ভারতের মানুষের মনোবল কমে যায়। সেই কারণে আমি মনে করি যে স্বয়ং দেশ বিরোধী, যাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল, সেই ব্যক্তি দুর্ভাগ্যবশত নেতাজির যে পদ, সেই পদে আজকে বসেছে শুধু সংখ্যা তত্ত্বের কারণে। সেই কারণের জন্য আমি মনে করি এই জাতীয় সাম্প্রদায়িক এবং দেশ বিরোধী নেতা মোদিজিকে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, কারণ সারা বিশ্ব মোদিজিকে বিশ্বের নেতা হিসাবে মেনে নিয়েছে। দেশবাসী মোদিজির জন্য ধন্য ধন্য করছে। অতএব সেই কারণে এই জাতীয় যে সমস্ত পরগাছা নেতা, নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই, মমতা ব্যানার্জিকে ধরে রাহুলবাবু আগাছাই বলুক পরগাছাই বলুক, যেভাবেই সম্বোধন করুক না কেন, অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম এবং পাল্টা রাহুল সিনহা অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করছেন। আমি ঠিক এই বিষয় নিয়ে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এই রাহুল বাবু দলের যিনি প্রতিষ্ঠাতা মাননীয় ডাক্তার শ্যামাপ্রসাদ না, নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে যে মূল্যায়ন করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্রকে যারা দেশ বিরোধী বলে তাদের কাছে নতুন করে রাষ্ট্রবাদের পাঠ নেওয়ার দরকার নেই। আর গান্ধী হত্যাকারী, গান্ধী ঘাতককে যারা পরম পূজনীয় বলে পুজো করে তাদের কাছে রাষ্ট্রবাদ শিখতে হবে না। আপনারা থাকুন, ইতিহাস তো আপনাদের ক্ষমা করবে না। ইতিহাস বারে বারে দেখিয়েছি। আপনারা যদি সেই আপনাদের গোয়াবলকরের ইতিহাস থেকে যদি দেখতে থাকেন, আমাদের রাষ্ট্রবাদ নিয়ে আপনারা কি করেছেন, কি কাণ্ড করেছেন, কতবার মুচলেখা দিয়েছেন, আর ব্রিটিশ সম্বন্ধে আপনারা কি ধারণা করতেন, সেই ইতিহাস মানুষ ভুলে যায়নি, মানুষ তো মনে রেখেছে। আপনারা দয়া করে রাষ্ট্রবাদের পাঠ দেবেন না। রাষ্ট্রবাদের পাঠ দিতে গেলে মানুষ তো যোগ্য জবাব দেবে প্রতিটা দিন। আবার বলছি, দেশের এই রাহুল বাবু যদি অলিম্পিকে গিয়ে শোনা যেতে, তো রাহুল সিনহার নাম হবে না, নাম হবে ভারতের। এটা তো বুঝতে হবে। ভারত যদি আন্তর্জাতিক স্তরে কোনো সফলতা পায়, সেটা ভারতের সফলতা, ভারতের 140 কোটি মানুষের সফলতা। আর ব্যর্থতা হলেও সেটা 140 কোটি মানুষের ব্যর্থতা। সেটাকে যদি কোনো দল ভাবে আমার সফলতা, কোনো কেউ ব্যক্তি ভাবে যে আমার সফলতা, তারা তো মূর্খের স্বর্গের বাস করে। এ সফলতা আমাদের অপারেশন সিঁদুরের সফলতা, আমাদের 140 কোটি মানুষের সফলতা। ভারতবর্ষের সেনাবাহিনী 140 কোটি মানুষের সেনাবাহিনীর প্রতিনিধি, তাদের গর্ব আমাদের গর্ব, তাদের বীরত্ব আমাদের বীরত্ব। সেই প্রতিনিধি, তাদেরকে অসম্মান করার অধিকার কারো নেই। আবার বলছি, আমি একেবারে সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, শুধু আমি একটু ভাবতে অবাক লাগে যে ইতিহাস টেনে দেবব্রতবাবু বলছেন, সেই ইতিহাস টেনে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এনডিএ সরকারের সঙ্গে একেবারে ভীষণ ভালো সম্পর্ক ছিল। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, এটা তো ঠিক যে এক হাত দিয়ে গান্ধীর পুজো করে, আবার এক হাত দিয়ে আর এক হাত দিয়ে গোডসের পুজো করে। আবার এটাও ঠিক যে সাভারকার যেমন 5 বার মুচলেখা দিয়েছিল, তারা রাষ্ট্রবাদের কথা বলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা কিনা আজকে এই মানে রাষ্ট্রের প্রতি এই ভালোবাসা, যে শ্রদ্ধা যা জ্ঞাপন করছে, যা দেখছি যেভাবে তারা বক্তব্য রাখছে, তারাই বলেছিল কিনা 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়নি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 2024-এর জানুয়ারিতে। আজকে তারা আবার এই রাষ্ট্রপ্রেমের কথা বলে, তারা আবার রাষ্ট্র মানুষকে বলে রাষ্ট্রদ্রোহিতার কথা। তাদের কথা শুনে মানুষ বিচার করবে না কারা রাষ্ট্রপ্রেমী কিংবা কারা রাষ্ট্রদ্রোহী। তা সুতরাং একটা জিনিস বলবো, রাষ্ট্রকে প্রেম আমরা সকলেই করি, আমরা সকলে আমাদের দেশকে ভালোবাসি। আমাদের প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেটিভ গেছে, তার কারণ আমাদের দেশের সম্মান রক্ষার্থে, দেশের প্রধানমন্ত্রী সম্মান রক্ষার্থে। প্রধানমন্ত্রী আমাদের সবার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজে একজন কোনো ব্যক্তি শুধু নয়, প্রধানমন্ত্রী আমাদের সারা ভারতবর্ষকে 142 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। অন্তিম লগ্নে বেশ, সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখো অঞ্জন, আমি বারবার বলি 1971 সালের তুলনা তুমি নাই আনতে পারো, তুমি ঠিকই বলেছো। কিন্তু তোমার মনে আছে হয়তো রিচার্ড নিক্সন এবং হেনরি কিসিঞ্জার সেই সময় পাকিস্তানকে কি ধরনের সহযোগিতা করেছিল। তুমি জুলাই মাস পর্যন্ত 1971 সালে নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ধরনের সাহায্য জুলাই মাস পাশের পর থেকে যারা করেছিল, কেন? ভারতকে রুখতে এবং কোনোভাবে চায়নাকে সমর্থন করেছিল। সেই মার্কিন নীতি এখনো একইভাবে বজায় রয়েছে। তাহলে কোনোভাবে আমরা বুঝতে ভুল করছি। তাহলে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে যদি আমি ভুল থাকে,
সেক্ষেত্রে কিন্তু সমস্যা। আমরা এটা রাহুল গান্ধী বোঝাতে চেয়েছেন যে সেই তুমি বলতে পারো পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু সেই পরিস্থিতিও কিন্তু মার্কিন বিরোধী ছিল। মার্কিনরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সুতরাং কিন্তু আজকে এটাকে নিয়ে বাজারজাত করা, অপারেশন সিঁদুরকে নিয়ে, এটা ঠিক নয়। এটা কোনো ব্যক্তির সাফল্য নয়, এটা সকলের সাফল্য। সুতরাং এই জায়গাটা বেশ একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 6:57 শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, একেবারে প্রত্যেকে বিভিন্ন দিকে আলোকপাত করেছেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ঠিক কেন আজ প্রাইম টাইমে এই শো রাখা হয়েছে। কিন্তু আমার চিন্তার বিষয়টা ঠিক কোথায় বলুন তো? কোন জায়গায় একটু ছোট্ট নিশানা করে, ইঙ্গিত করে আপনাদের আজ এই শো, আপনাদের শো শেষ করব। কি বলুন তো? ট্রাম্প ইতিমধ্যেই 13টি জায়গাকে ব্যান করেছে। ঠিক শুনছেন আপনারা, কিন্তু সেই 13টি জায়গার মধ্যে পাকিস্তান নেই। কিন্তু অদ্ভুতভাবে সেই প্রত্যেকটি 13টি জায়গায় ইসলাম ধর্মাবলম্বী কান্ট্রি। প্রশ্নটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার প্রশ্নটা কোন জায়গায়? ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রত্যাঘাত, এবং সেই প্রত্যাঘাতে রফা সূত্র সত্যি কি ট্রাম্প দিলেন? সত্যি কি মধ্যস্থতা করলেন তিনি? প্রশ্ন অধরাই থেকে গেল। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন টাইটি বাংলার পর্দায়। শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে এসো। নমস্কার।